পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। অনেকদিন পর আবার ছোট বাড়িটা জমজমাট হয়ে উঠল। খিলখিলে হাসির শব্দ ভরে গেল উঠোন। মনে হচ্ছিল দীর্ঘদিন পর বাড়িটা প্রাণ ফিরে এসেছে। সাজ্জাদ তুরফার কথা শুনে হাসলো। ঘেমে একাকার জিজ্ঞেস করলো, তার কি মনে করে আসলি রে তুরফা? তুরফার সাধারণ উত্তর ইচ্ছে হলো পিছন থেকে। তানহা বলল, কেন আমাদের বাড়িতে আমরা আসতে পারি না বুঝি? বলতে বলতে ওরা ভেতরে ঢুকলো। সাজ্জাদ ক্ষীণ অবাক হলো, তুইও এসেছিস? বাহ। তারপর বলল, বস রে, বলে আসলি না? তানহা খোঁচা দিল, বলে আসলে রাজকীয় ব্যবস্থা করতে নাকি? সাজ্জাদ হাসলো। ঘরের ঝুলানো গামছা দিয়ে মুখটা মুছে বলল, যা রিজেকে আছে তাই খাওয়াতাম, বড় হলি তো খোঁচা মারা স্বভাব গেল না। তানহা। সাজ্জাদ হেসে কথা শেষ করাতেই তানহা আবার বলল, স্বভাব গেলে আমি তানহা থাকতাম নাকি? তুরফা বলল, ছোট থেকেই এমন জানিসই। সাজ্জাদ মাটিতে পাতা মোড়ার ওপর বসতে বসতে বলল, ছোট ছিলি যখন তখনও তো কম ছিলি না। কুকীর্তিগুলো বলবো নাকি তানহা? মনে আছে? তানহার চোখ বড় বড় করে ক্ষিপ্ত স্বরে বলল, এইসব পুরনো কেস তুলছিস না তো তুরফা? একটু চুপ করে চারপাশে তাকা। বলল, বাড়িটাই একরকম, এরকম থেকে অনেক বদলে গেছে। সাজ্জাদ দীর্ঘশ্বাস ফেলল। হাঁ দাদি, এরপর তোরা যাওয়ার পর তো সবাই একটু ফাঁকা হয়ে গেল। যতটা পারি দেখি, কিন্তু আগের মতো তো আর হয় না। তানহা নরম গলায় জিজ্ঞেস করলো, নানুর ঘরটা যেমন ছিল তেমনই আছে? আছে রে। তারপর থেমে বলল, আমি হাত দেইনি, মাঝে মাঝে ঢুকে বসি, মনে হয় উনি এখনো আছে। কথাগুলো শুনে তুরফার বুকটা ভারী হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলল। সাজ্জাদকে বলল, আমরা রংপুরে যাব, একটু দরকার আছে। কখন যাবি? এই তো রেস্ট নিয়ে বেরোবো। সাজ্জাদ অধর প্রসারিত করে বলল, বস, দূর থেকে এলি, কিছু খেয়ে তারপর বেরোস। তানহা বলল, কি খাবার খেতে বলছিস শুনি? সাজ্জাদ জরুরি দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, 12টা বাজবে, এখন ভাত খা। তানহা জানতে চাইল কি তরকারি। সাজ্জাদ টেনে বলল, শোলকা। তানহা মুখ চটকালো, ইয়া, আমার বিশ্রী লাগে। সাজ্জাদ টিটকারি করতে বলল, উত্তরবঙ্গের ঐতিহাসিক খাবার তো বিশ্রী লাগবে, তোর ভালো লাগবো গুমোট। তানহা মুখ মোচড়ালো। তুরফা জিজ্ঞেস করলো, তুই রান্না করেছিস? হাঁ। কম পড়বে না? দুজন মানুষ খেলে না রাত দিন একসঙ্গে রাঁধি, আজকে না হয় 12টা আবার রাঁধবো। আচ্ছা তুরফা। তানহার ঘরে সব কিছু রেডি করে দিল। যাওয়ার আগে সাজ্জাদ জিজ্ঞেস করলো, তোদের চা চলবে? তুরফা কিছু বলার আগেই তানহা বলল, খাওয়ার মতো হলে বানাস। মাথাটা ধরেছে। আবার তোর চা খেয়ে বমি হয় না? তোর জন্য স্পেশালভাবে গোবর দেব। তুরফা রুট কণ্ঠে বলল, তোরা দুজন কি শুরু করেছিস খাবার সামনে নিয়ে? সাজ্জাদ ভাই, ও এমন জানিসই তো। তুরফাও ছোট হয়েছিস, যা চা বানাস। সাজ্জাদ হাসতে হাসতে চলে গেল। ওরা দুইজন খেতে শুরু করলো। তুরফা একটা লোকমা খাচ্ছিল আর আশেপাশে দেখছিল। এই বাড়িতে কত স্মৃতি তাদের। নানু আম্মু একসঙ্গে খাইয়ে দিতে। তুরফা ছোটবেলা নিজের শৈশব সবকিছুর চোখের সামনে ভেসে উঠল। তখন কষ্টের সময় ছিল, অথচ এখন সুখের সময় এসেও মনে হয় অতীতের কষ্টগুলো মধুর মতো ছিল। কোনোভাবে সে সময়ে ফিরে যাওয়া যায় না। তানহা খেতে খেতে মুখ কুঁচকাচ্ছে, বিড়বিড় করছে। তুরফা ওকে বলল, এত তুচ্ছ করছিস কেন? মনে নেই তা? এ তরকারি নানু কত যত্ন সহকারে রান্না করে আমাদের খাওয়াতেন তোর জন্য। তানহা চোখে পানি এলো। তুরফা বলল, খাবারকে অবজ্ঞা করতে নেই, এটা আল্লাহর রিজিক। তারপর তানহা তৃপ্তি সহকারে খেলো। খাওয়া শেষ। ওরা চা খাচ্ছে, কিন্তু তানহা খেতে পারলো না। চটজলদি বিছানায় শুয়ে পড়েছে। খুব সকালে উঠেছে আজকে, এজন্য ঘুম ও মাথা ব্যথা একসঙ্গে ধরেছে। সাজ্জাদ বাইরে গেছে। তুরফা নিজেকে রেডি করলো।
তানহাকে জিজ্ঞেস করলো, কি হলো তোর? তানহা ব্যথিত গলায় বলল, মাথাটা খুব ব্যথা করছে আপু। তুরফা চিন্তিত হলো, এর অবস্থায় ওকে নিয়ে যাবে কিভাবে? গেলে বমি করে একাকার করবে। এদিকে রংপুরে তাকে যেতেই হবে, উপায় নেই। কিন্তু তানহাকে একা বাড়িতে রেখে যাবে? সাজ্জাদ যতই বিশ্বাস হোক, একা বোনকে এক বাড়িতে রেখে যাবে? চিন্তিত হলো সে। তানহা বলল, তোর খুব দরকার কাজ আছে তানহা, তুই তাহলে যা। তুরফা বিচলিত গলায় বলল, একা কিভাবে রেখে যাই? তোর কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা। তাহলে যা, আমি আছি। কিছুক্ষণ হবে না, দরজা লাগিয়ে দিচ্ছি। সাজ্জাদ ভাইকে বাড়িতে আসতে মানা করে দিস। তুরফা চেয়েও থাকতে পারছে না, তার যাওয়াটা জরুরি। এখন তা না গেলে আর আসতে পারবে না। মায়ের কাছে জব্দ হতে হবে। মাকে সহজেই মিথ্যে বলতে পারবে না তুরফা। নিরুপায় হয়ে বেরোলো। দরজা দাঁড়িয়ে বলল, তানহা শোনা, দরজা ভালোভাবে লাগিয়ে রাখ। কোনো সমস্যা হলে কল করবি। সাজ্জাদ ভাই বাইরে জমির ওইদিকে থাকবে। যে কোনো সমস্যা হোক আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা। তুরফা বেরোলো। তানহা দরজা লাগালো। মাথা ব্যথা উঠলে দুনিয়ার সব কিছু অসহ্য লাগে, কোনো কিছুই ভালো লাগে না। কত শখ করে এলো ঘুরবে, অথচ মাথা ব্যথাকে এখনই আসতে হলো। মাথাও অসহ্য ব্যথায় সে দরজা ভালোভাবে লাগিয়ে শুয়ে পড়ল। বিছানা ঝাড়া নেই, সেই দিকে খেয়ালই নেই। তুরফা বেরোতেই দেখলো সাজ্জাতের হাতে কিছু নিয়ে হেলদুলে আসছে। তাকে দেখেই আওড়ালো, জিজ্ঞেস করলো, যাচ্ছিস? তানহা কোথায়? ওর মাথা ব্যথা, আমি 1-1.5 ঘন্টার মধ্যে আসছি। সাজ্জাদ কিছু বলল না। তুরফা দৃঢ় গলায় ডাকলো, সাজ্জাদ ভাই। সাজ্জাদের শান্ত গলা, হাঁ বল। তুরফা শ্বাস ফেলে বলল, আমি দরজা লাগিয়ে এসেছি। আমি না আসা পর্যন্ত তুই বাড়িতে উম, যাবি না। সাজ্জাদ ভ্রু কুঁচকালো। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে হাসলো। চিন্তা করিস না, আমি জমির ওইখানে টঙে বসে থাকবো। সাজ্জাদকে হাসতে দেখে তুরফা ক্ষীণ দৃষ্টিতে তাকালো। সাজ্জাদ বলল, এতটাও অবিশ্বাস করিস না। কত বছরের সম্পর্ক তোদের সঙ্গে, আজ যদি এই সাজ্জাদ সরল থাকে, তোদের উছিলায় বেঁচে আছে। তুরফা বলল, বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের নয়, বিষয়টা সাধারণ। সাজ্জাদ বলল, ঠিক আছে, আমিও তবে তোর সঙ্গে যাই না। তোর সঙ্গে আমার পড়া পড়ে আছে, আসছি আমি। চলে গেল তুরফা। সাজ্জাদ কপাল কুঁচকে তাকিয়ে রইল, হাতে পাউরুটি ড্যানিশ। সে শীষ বাজাতে বাজাতে দুলতে দুলতে বাড়ির পেছনে গেল। গান গাইল, যে দেশে চেনা জানা মানুষ কেউ নাই, ইচ্ছে করে তোরে লইয়া যায়। বাড়ির ঠিক পেছনে একটা টং বানিয়েছে। ঘরের জানালার সংকলন। অনেক সময় জমিতে ছাগল মুরগি আসে, এজন্য এখানে বসে পাহারা দেয় সে। এছাড়াও কৃত্রিম ফ্যানের বাতাসের চেয়েও এখানে বেশ আরামদায়ক। এতে বিদ্যুৎও সাশ্রয় হয় তার। তুরফা রংপুরে যেতে বেশ দেরি হলো। লোকা লোকাল বাস বারবার আটকে যায়, কিছু বলাও যায় না। 2টা বেজে গেছে। সে নেমে অটোতে করে ইসলামী হাসপাতালে এলো। ডক্টর টুটুলের চেম্বারে খুঁজে সেখানে গেল। সিরিয়াল দেওয়া ছেলেগুলো বসে আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই তারা বলল, স্যার আসতে দেরি আছে। সিরিয়াল নিয়েছিল। তুরফা আশেপাশে তাকালো, কত রোগী বসে আছে। সিরিয়াল নিয়েই বসে থাকা সময় নেই, আবার এতে করে রোগীও সময়ও নষ্ট হবে, যা সে চায় না। তাই ডক্টর বসার আগেই সে দেখা করতে চায়। সে লোকগুলোকে চাপা গলায় বলল, ওনার নাম্বারটা একটু দেবেন, আমার পরিচিত, খুব জরুরি প্রয়োজন। লোকগুলো এক পলক তাকিয়ে সরাসরি নাচম করলো। তুরফা আবারও অনুরোধ করলো, তবুও রাজি হলো না। শেষমেশ বাধ্য হয়ে দুটো 1,000 টাকার নোট দিল। তার তারা চাপা কণ্ঠে বলল, স্যারকে জানাবেন না কিভাবে নাম্বার পেয়েছেন? তুরফা আশ্বাস দিল, জি নিশ্চিত থাকুন। নাম্বার নিয়ে কল করলো। প্রথমে রিসিভ হলো না, পরপর 3বার কল করার পর রিসিভ হলো। তুরফা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু থেমে ডক্টর টুটুল বললেন, কে বলছেন? তুরফা স্পষ্ট বলল, আমি তুরফা মাহমুদ, আপনার বন্ধু রাশেদ মাহমুদের বড় মেয়ে। চিনতে পেরেছেন আঙ্কেল? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ বলো। উৎকণ্ঠিত গলায় তুরফা বলল, আঙ্কেল, আমি জরুরিভাবে আপনার সঙ্গে কথা বলতে চাই। একটু সময় হবে? কিন্তু এখন তো আমার চেম্বারে
কথা শেষ হওয়ার আগেই তুরফা বলল, আমি বেশি সময় নেব না, অল্প কিছু। আচ্ছা ঠিক আছে, কোথায় তুমি? তুরফা লোকেশন জানালো। তারপর নিকটস্থল জায়গায় বসলেন তারা। ডক্টর টুটুল জিজ্ঞেস করলেন, অনেক বড় হয়েছো? ছোট থাকতে দেখেছিলাম। তুরফা জোরপূর্বক হাসলো, চেষ্টা করলো। জি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলাম। ডক্টর টুটুল বললেন, হ্যাঁ বলো। এখন তোমরা কোথায় থাকো? তুরফা বলল, দিনাজপুরে। আপনি তো আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। রিসেন্টলি কিছু তথ্য পেয়েছি আমি। আপনি জানেন 7 বছর আগে আমাদের সঙ্গে কি হয়েছিল? তিনি উদাসী কণ্ঠে বললেন, শুনেছি, খুব খারাপ লেগেছে। ভীষণ অন্যায় হয়েছে তোমাদের সঙ্গে। আমি শুনেছি আমার বাবা এসব কুফরিত আক্রান্ত হয়ে করেছিলেন। আপনি আপনি বিষয়টি ধরতে পেরেছিলেন এবং তাকে সুস্থ হতে সাহায্য করেছেন। আমি জানতে চাই এসব কথা ভিত্তি কি আদৌ সত্য? লোকটা তুরফার প্রশ্নের উত্তর দিল না। ঠোঁট ভিজিয়ে তুরফার গলা নামিয়ে বলল, আপনি একজন ডক্টর, সেই সঙ্গে ধার্মিক মানুষ, প্লিজ সত্যটা আমাকে বলুন। ডক্টর টুটুল বললেন, তোমার বাবার সঙ্গে আমার পরিচয় স্কুল জীবন থেকে। তখন থেকেই দেখতাম ও অন্যদের থেকে একটু আলাদা। ভেতরে ভেতরে গভীর উদাসীতা কাজ করত তার মধ্যে। অতীতের কিছু অভিজ্ঞতা তার ভবিষ্যৎ ও বর্তমানকে খুব প্রভাবিত করেছিল। বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে এক ধরনের শূন্যতা আর গুটিয়ে থাকার স্বভাব ছিল তার। সময়ের সঙ্গে সঙ্গে সে নীরবতা বেপরোয়া রূপ নেয়। হঠাৎ করেই উত্তেজিত হয়ে ওঠা, বড় সিদ্ধান্ত মুহূর্তে নিয়ে ফেলা, ভেবে না দেখে ঝুঁকিপূর্ণ কাজ করে বসা, এসব তার আচরণের অংশ হয়ে যায়। অনেক সময় এমন কিছু করে ফেলতো, পরে নিজেই অবাক হয়ে যেত, যেন কাজটা করার সময় সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে ছিল না। নিজেই বলতো, এটা কি করে ফেললাম। ও বেশি আর্ডে ভুগছিল। আমি সায়েন্টিস্ট দেখতে বলেছিলাম, কিন্তু সে যায়নি। তোমার মা তো জানতো, তোমার আব্বা অসুস্থ কথা। তুরফার বেশ অবাক হলো, ভেবে বলল, তাহলে আমাদের সঙ্গে করা কাজগুলো কি ডিসঅর্ডারের প্রভাব? কোনো কুফুরি হয়নি? তিনি টেবিলের ওপর হাত রাখলেন এবং বললেন, আমাদের সঙ্গে ঘটনা ঘটনা শুনে আমি বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ফুপি দাদি দিতে চায়নি। আমারও একটা রেপুটেশন আছে, আর বাস্তবতার মাঝেও দেখা করা সম্ভব হয়নি। একদিন প্রয়োজনীয় কাজে যেতে হয়েছিল, সেই দিন সন্দেহজনক আচরণ লক্ষ্য করেছিলাম। এছাড়াও সম্ভবত তাকে কিছু খাওয়ানো হতো। ওর ডিস আউট সহ বিভিন্ন জায়গায় তাবিজ এবং কুফুরি কাগজ পেয়েছিলাম। তারপর থেকে সময় পেলে ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ওর আচরণ উগ্র ছিল। আবার ভালো হয়ে যেত। একদিন হঠাৎ আমার কাছে এসে কেঁদে তোমাদের কথা বলল। সে জানলো তোমাদের সঙ্গে অন্যায় করেছে। আমি সব শুনলাম। এরপর আমি ওর বাড়িতে উপস্থিত বিষয়গুলো দেখলাম। ওর সরল মনে আমার থেকে এর প্রতিকার জানতে চাইলো। আমি ওকে রুবাইয়া করার পরামর্শ দিলাম, কিন্তু সহজেই সুস্থ হয়নি, অনেক সময় লেগেছে। পরবর্তীতে রুকাইয়ার পর মনে হলো পূর্বের রাশেদ মাহমুদকে দেখছিল। তুরফা চুপ থেকে শুনলো। হঠাৎ ফোন বেজে উঠল। তানহা কল করেছে। সময় দেখে তুরফা চটজলদি উঠে বসলো। ধন্যবাদ আঙ্কেল, আপনার সময় নষ্ট করলাম। আপনার চেম্বার সহ সময় হয়ে গেছে। ডক্টর টুটুল দাঁড়ালেন। হ্যাঁ, কিছু খাও? তুরফা বলে, আরেক দিন, আজ চলি। একত্রে হাঁটতে শুরু করলো। তখনই ডক্টর টুটুল বললেন, তবে? তুরফা ভ্রু কুঁচকে বলল, তবে কি? সাজ্জাদ খোলা আকাশের নিচে বসে আছে, মৃদু বাতাসে শরীর জড়িয়ে আছে। নিজের ক্ষেত দেখছে, নিজে রাঁধছে, চাষ করছে, বিক্রি করে খাচ্ছে, সব জিনিসই করছে। এর থেকে বেশি আর কি লাগবে? নিজস্ব কিছু না থেকেও খুব সুখী সে। টঙে বসে বাদাম ও খোসা ছাড়িয়ে খাচ্ছে। কানের গোজানো আওয়াজ এলো। বাড়িতে তানহা আছে। কি হলো ওর?
শঙ্কিত হলো। ঘরের পেছনের জানালাটা খোলা, টোঙের কাছে। চটজলদি নেমে জানালা ধরে গিয়ে ডাকলো, তানহা, এ তানহা, ঠিক আছিস? তানহা চমকে উঠল। দরজা তো লাগিয়েই শুয়েছিল, তাহলে ঢুকলো কিভাবে? তানহার এমন চমকে ওঠা সাজ্জাদ বলল, আরে চেংড়ি, জানালায় দেখ। তানহা তাকিয়ে দেখে স্বাভাবিক হলো। বলল, উকি মারছিস কেন? তোর কণ্ঠস্বর পেলাম ঠিক আছিস। তানহা মাথায় ওড়না পেছানো, সে কপাল হাতে দিয়ে কচলাতে কচলাতে বলল, খুব ব্যথা করছে, কপাল ফেটে যাচ্ছে। একটা ওষুধ এনে দিতে পারবি? দুপুরে গ্রামগঞ্জের দোকানপাট প্রায় বন্ধ থাকে, শহরের দিকে গেলে পাওয়া যায়, কিন্তু বেশ দূর। তবুও বলল, পারবো। নাম বল। তানহা টফনিট আনতে বলল। সাজ্জাদ যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কিছু খাবি? তখনকার আনা পাউরুটি এগিয়ে দিল, ধর, এটা খাস। তানহা নিল। সাজ্জাদ ফের জিজ্ঞেস করলো, কি খাবি বল? চা খাওয়া লাগতো। তখন খেতে পারিনি, চা খেলে ব্যথা কমবে। আচ্ছা, আমি আসার সময় কিনে আনবো। আর কিছু না, আমি আসছি বলে গেল সে। তানহার মনে হচ্ছে আজকের আশাটা ভুল ছিল। এত অসহ্যকর ব্যথা, এদিকে ক্ষুধা লেগেছে, পেট কামড়ে ধরেছে। তুরফা বেরিয়ে পড়লো, ধীরে পায়ে হাঁটতে থাকলো। চারপাশে মানুষের কোলাহল, কোন দোকানপাট, রিক্সা, অটো, শব্দ, মানুষের ভিড়। বুকের ভেতর অদ্ভুত এক চাপ জমে উঠেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, তবু মনে হচ্ছে বাতাস ঠিকমতো ঢুকছে না। এ কেমন কষ্ট, এ কেমন শাস্তি! যেন কেউ ভেতর থেকে তার হৃদয়টাকে চেপে ধরেছে। সে জানে না কার উপর বেশি ক্ষোভ, বাবার উপর, নিজের উপর, নাকি সে অতীতের উপর, যা এতদিন চাপা ছিল। পা থামিয়ে একবার আকাশের দিকে তাকালো। বিকেলে আলো ফিকে আসছে। মনে হলো জীবনের আকাশটাও কি এমনই স্নান হয়ে গেছে, নাকি এই অন্ধকারে পড়ে সত্যিকার আলো অপেক্ষায় করছে, নাকি অন্ধকারের মধ্যেই জীবনটা পার করতে হবে। তখনই পাশ থেকে রিকশার হর্নের শব্দ। রিকশাওয়ালা কর্কশ গলায় বললেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকেন কেন? কিছু হইলে তখন দোষ হামার। তুরফা হুঁশ ফিরল, সে সরে দাঁড়ালো। মেডিকেলে সংকলন হওয়ার কারণে এ রাস্তা অনেক জ্যাম আর ভিড় থাকে। তুরফা একটা রিক্সা নিয়ে টার্মিনালের উদ্দেশ্য চলল। সাজ্জাদ ওষুধ আনতে সময় লাগলেও একটু দেরি করেনি। চটজলদি বাড়ির দরজা হাত দিয়ে থেমে গেল। পরক্ষণই জানালা গিয়ে ডাকলো, তানহা, এ তানহা। তানহা ব্যথাতুর স্বরে বলল, হুম, এই যে তোর ঔষধ এনেছি, নে ধর। তানহা উঠে ঔষধ নিল, এরপর সামনে নামতে গেল। সাজ্জাদ জিজ্ঞেস করলো, নামছিস কেন? কিছু লাগবে? তানহা দাঁতে দাঁত চেপে জবাব দিল, শুধু ঔষধ, পানি ছাড়া গিলবো? সাজ্জাদ জানালা দিয়ে বোতল এগিয়ে দিয়ে বলল, এই যে পানি এনেছি, তোকে কষ্ট করতে হবে না। তানহা ক্ষীণ অবাক হলো, নিয়ে খেলো। সাজ্জাদ বলল, পাউরুটি খেয়েছিস? হ্যাঁ। চা খাবি? খাবো, ধর। বলে ওয়ান টাইম গ্লাস দিল। সিলেট ফ্লাক্সে করে চা এনেছে। বিস্ময়িত গলায় তানহা জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলি? সাজ্জাদ হেসে বলল, কিনে এনেছি। এখন কথা কম বলে খা। তানহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চাইলেও ভেতরে এসে বানাতে পারত, কিংবা মগ নিয়ে পারত, কিন্তু সে বাইরে থেকেই এসব করলো। কি উদাস মনের ছেলে! তুরফা পৌঁছাতে বিকেল হয়ে এলো। দরজাটা খুলতেই উম, খাড় খাড় শব্দ হলো। সাজ্জাদ সজাগ হয়ে দৌড়ে এলো। তুরফাকে দেখে তপ্ত শ্বাস ফেললো। এলি তাহলে? তুরফা স্পষ্ট গলায় বলল, কথা ঘোরাবি না, সত্যি বলবি। এখানে আমাদের খোঁজে কেউ আসতো? সাজ্জাদ ঠোঁট ভিজিয়ে বলল, হ্যাঁ, লোকটা তোর আমার বাবা। ও শেষ করার আগেই তুরফা বলল। সাজ্জাদ ইতস্ত বোধ করছিল। তুরফা বলল, তুই তাহলে আমাদের ঠিকানায় বলেছিস, তাই না? সাজ্জাদ চুপ করে রইল। কিছুক্ষণ পর উৎকণ্ঠিত গলায় বলল, আমি বলতে চাইনি রে তুরফা। উনি অনেক দিন ধরে আসতেন,
জিজ্ঞেস করতেন, তবুও বলিনি। কিন্তু যেই দিনের ঘটনা শুনলাম আবেগপ্রবল হয়ে বলে ফেললাম, তোরা দিনাজপুরে গিয়েছিস। তুরফা কিছু বলল না। সাজ্জাদ বলল, পরে বুঝলাম ভুল করে ফেলেছি, তোকে জানাতে চেয়েছিলাম কিন্তু সময় আর ব্যস্ততার মাঝে ভুলে গিয়েছিলাম। এরপর কয়েকদিন আগে আবার এদিকে তাকে দেখি, মনে হলো তোকে জানানো দরকার, তারপরই তোকে কল করি। তুই যা কঠোর, তাই সামনাসামনি বলতে চেয়েছিলাম। এবারও তুরফা চুপ। সাজ্জাদ বলল, রাগ করলি না, করিসনি। পূর্ণ দৃষ্টিতে তাকালো তুরফা। এরপর গত কয়েকদিনের ঘটনা সব খুলে বলল। সাজ্জাদ বলল, এটা সত্যি হলে তোদের তাকে অ্যাকসেপ্ট করা উচিত। দোষ কাউকে দেওয়া যাচ্ছে না। তোরা সবাই নিজের জায়গায় ভিকটিম রে। চাচিকে জানাবি না? আপাতত না জানানোর দরকার, তার স্বামী বলে কথা। ভাবছি যখন জানবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। সাজ্জাদের কথায় তুরফা দীর্ঘশ্বাস ফেলল। আদৌ মাকে জানতে পারবে কিনা জানে না সে। কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তানহা কি অবস্থা? ভালো আছে এখন? খাবার দিলাম, ঔষধ আনলাম, চা এনে খাওয়ালাম, এখন মনে হয় ঘুমিয়েছে। তুরফা সন্দিগ্ধ হয়ে বলল, তুই বাড়িতে ছিলি? সাজ্জাদ হাসলো, তোর বোনকে জিজ্ঞেস কর গিয়ে। তুরফা ভেতরে গিয়ে তানহাকে ডাকলো। তানহা উঠে বসতে জিজ্ঞেস করলো, ও কি ভেতরে এসেছিল? তানহা জানালো সাজ্জাদ কিভাবে কি করেছে। তুরফা মন শান্ত হলো, কৃতজ্ঞতা বোধ এলো ওর। কিছুক্ষণ বাদে তুরফা বলল, তোর মাথা ঠিক হয়েছে? বেরোতে হবে আমাদের। তানহা বলল, ও ওষুধ খেয়ে অনেকটা সেরেছে, আমি রেডি হচ্ছি। সাজ্জাদ উঠোনে বসেছিল। তুরফা ঘর থেকে বেরিয়ে এলো। যা করেছিস তার জন্য। সাজ্জাদ দাঁড়িয়ে বলল, তোর ধন্যবাদ তোর কাছেই রাখ। যতটা খারাপ মনে করিস ততটাও খারাপ নয়। তুরফা কিছু বলল না। সাজ্জাদ জিজ্ঞেস করলো, রাতে কি খাবি বল তো, রাঁধবো আমি। তুরফা বলল, আমরা এখনই বেরোবো। আজকে খুব কষ্ট হলো তোর? সাজ্জাদ ভ্রু কুঁচকালো। খাবি না মানে? এক্ষুনি কেউ যায়? মাত্রই এলি না, যেতে যেতে রাত হবে, পরে আবার আসবো। আচ্ছা ঠিক যখন করেছিস। আর কি বলবো। তুরফা আর তানহা রেডি হয়ে বেরোলো। যাওয়ার সময় সাজ্জাদ দুজনের হাতে দুটো প্যাকেট দিয়ে বলল, মেলা বসেছে, তোদের জন্য নিয়েছিলাম, ভালো লাগলে পড়িস। তানহা ভ্রু কুঁচকে বলল, কি আছে এখানে? বাড়ি গিয়ে দেখিস, আর পৌঁছে কল করে জানাস। ওরা বেরিয়ে পড়লো। যাওয়ার আগে নানুর কবরে গেল দুইজন। একদম একদম ফরফকা পরিষ্কার করা, চোখের অস্ত্র জমলো, তারপর ঝরলো। এরপর তারা পাড়ি দিল তাদের গন্তব্যে। চেনা সেই বাজারের ভেতর দিয়ে যাচ্ছিল তারা। এখানে এখনো হাট বসে। যেতে যেতে দুজনে তাকালো। তুরফার চোখের অতীত ভাসছিল। এই চেনা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতো ওরা। তানহা বলল, এখানে এসে চটপটি পিঠা বিক্রি করিস নাই আপু? হ্যাঁ। তানহা কৌতূহল হয়ে বলল, এই যে মাথায় মাথায় করে আনতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বিক্রি করতিস, তোর পায়ে ব্যথা লাগতো না? কষ্ট হতো না আপু? আমি হলে নির্ঘাত অজ্ঞান হয়ে পড়তাম। তুরফা ক্ষীণ হাসল। ব্যথা যত ব্যথা লাগে ততই শক্ত হয়, না হলে একেবারে ভেঙে পড়তাম। বুঝলি তানহা, মানুষ যেহেতু ব্যথা তো হবেই। এখনই তুই যদি এটাকে বোঝা হিসাবে নিস তাহলে কষ্টসাধ্য, কিন্তু পরিবারের দায়িত্ব হিসেবে কাঁধে নিলে আর ব্যথা লাগবে না, কষ্টও লাগবে না। 3 দিন কেটে গেছে। সন্ধ্যা মাগরিবের আজান দিচ্ছে। সানজানার মুখে দুশ্চিন্তার ছাপ। রংপুর থেকে আসার পর থেকেই তুরফার জ্বর এখনো পুরোপুরি ভালো হয়নি মেয়েটার। তিনি ধীরে পায়ে মেয়ের কাছে গিয়ে ডাকলেন, মা। তুরফা, তুরফা, তুরফা গেঙাচ্ছে। সানজানা জানলেন কি বলেছে ও। গত রাতেও বাবা বাবা করে বিড়বিড় করছিল তুরফা। তুরফা বুঝদার, বড় হয়ে বাবাকে জীবিত থাকতে হয়েছিল, কঠিন বাস্তবতা দেখেছে, তার সম্মুখীন হয়েছে। তুরফা প্রকাশ না করলেও এর প্রভাব পড়েছে তা সানজানা খুব ভালোভাবে জানেন। শুনে সানজানা বুক ভরা হয়ে ওঠে। জ্বরে তুরফা বেঘোরও ঘুমাচ্ছে। বোধ শক্তি কমে গেছে ওর। এমন তো কখনো হয়নি। সানজানা খুব চিন্তা হচ্ছে। কার কার নজর পড়লো মেয়েটার উপর। চোখ থেকে জল পড়ে। মাথা
পটি দিয়ে দিলেন। ঔষধ এনে খাইয়েছেন। ঠিক করলে ২-১ দিনের মধ্যে ভালো না হলেও ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তুরফা পুরোপুরি ভালো হতে সময় লাগলো। জ্বর সেরে গেলেও মা ভার্সিটিতে যেতে দেয়নি। তার কথা কয়েকদিন গ্যাপ দিলে আহামরি ক্ষতি হবে না। এদিকে ভার্সিটিতে যাওয়ার জন্য উতালা হয়ে আছে তুরফা। কবে যেতে পারবে সেই প্রহর গুনছে। আজ প্রস্তুতি নিল, ভার্সিটিতে যাবে। সানজানা শুনে বললেন, ভার্সিটির জন্য সারা জীবন পড়ে আছে, আগে পুরোপুরি সুস্থ হওয়া। তুরফা হেসে বলার চেষ্টা করলো, ঠিক আছি আমি। বাইরে গেলে ভালো লাগবে আম্মু, যাই। একঘেয়ে বাড়িতে থাকতে অসুস্থতা বাড়ে, এর থেকে বরং যাই। সানজানা বাধা দিতে পারলেন না। তুরফা ভার্সিটির উদ্দেশ্য রওনা হলো। ভার্সিটি শেষ করে তুরফা বসে আছে। মানুষটা কি এখনো আছে? চারপাশ তাকিয়ে খুঁজছে সে। অনেক দিন কেটে গেছে, নাকি তিনি ফিরে গিয়েছে? বিচলিত হয়ে উঠল তুরফা, হাঁটতে শুরু করলো। পুরনো স্মৃতি মনে পড়েছে। হঠাৎ কানে এলো পরিচিত শব্দ। পেছনে তাকালো তুরফা, কেউ নেই। ঢোক গিলল। আবারও কানে এলো ডাক। তুরফা আশেপাশে তাকাতেই দেখলো রাস্তার ওপাশে দাঁড়িয়ে রাশেদ মাহমুদ। গাড়ি সাইড করে রেখেছে, তিনি দাঁড়িয়ে ডাকছে। তুরফা কোনো এক দৃষ্টিতে রাশেদ মাহমুদের দিকে তাকিয়েছিল। ওভাবেই রাস্তা পার হতে গেল। তৎক্ষণাৎ একটা রিকশায় হর্ন বাজিয়ে উঠল। তুরফা চমকে উঠল। সজ্ঞানে ফিরতে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। ছিটকে পড়ল রাস্তায়, আর্তনাদ করে উঠল। রাশেদ মাহমুদ তাড়াহুড়ি করে দৌড়ে এসে চিৎকার করে উঠলেন, তুরফা মা! কপালে ছিলে রক্ত পড়েছে, হাতেও হাঁটুতে ছিলে গেছে। রাশেদ মাহমুদ ওর মাথায় কোলে নিল। ডাকলেন, মামুনি! তুরফা, তুরফা, তুরফা জ্ঞান আছে। সে হতভম্বর মতো সব দেখছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। ওর মনে হলো সে যেন হাওয়ায় ভাসছে। রাশেদ মাহমুদ ওকে তুলে নিয়ে নিকোস্থল ক্লিনিকে গেলেন। রিকশাটা ধীরে আসায় তুরফা অল্প আঘাত পেয়েছে। হাতে ও হাঁটুতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কপালেও সামান্য ছিলে গেছে, সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করা হয়েছে। রাশেদ মাহমুদ ক্লিনিকের যাবতীয় কাজ সেরে মেয়ের কাছে গেলেন। মাথায় হাত বুলালেন। মামুনি! তুরফা খারাপ লাগছে মা? পালক্ষীন তাকিয়ে রইল তুরফা। ওভাবে মাথা নেড়ে বলল না। না বলল। রাশেদ মাহমুদ বললেন, এভাবে কেউ রাস্তা পার হয় আম্মু? ব্যথাটা কার লাগলো? তুরফা উত্তর দিল না। নিষ্প্রভাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাশেদের মনে হলো তুরফা তার উপস্থিত পছন্দ করছে না, তাই তিনি বাইরে যেতে উদ্যত হলেন। তৎক্ষণাৎ হাতে টান পড়ল। তাকিয়ে দেখলেন তুরফা তার শার্টের হাত খামছে ধরেছে। তুরফা ছোট থাকতে রাশেদ মাহমুদের বাইরে যাওয়ার উদ্দেশ্য তৈরি হলেন। এভাবেই সে খামচে ধরত। মনে পড়তেই ক্ষীণ হেসে উঠলেন তিনি। তুরফার চোখ দিয়ে নেমে এক বাঁধ ভাঙা জল। চুপসে থাকা গলায় এতক্ষণে শব্দের আবির্ভাব হলো। আর্তনাদ করে ডেকে উঠল, বাবা! রাশেদ মাহমুদ সজোরে জড়িয়ে ধরলেন প্রাণপ্রিয় মেয়েকে। চলবে।